সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় শুভেচ্ছা নাও। আশা করি যে যেখান থেকে বসে এই ক্লাসটি দেখছো সেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বামনী ডিগ্রি কলেজের ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি মূলত এইচএসসি ব্যবসা শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ আমাদের সাবজেক্টটি হলো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, আর পত্রের নাম হচ্ছে ব্যবস্থাপনা। আজকে এই ব্যবস্থাপনা পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংগঠন অধ্যায় থেকে আজকে আলোচনা করব। আর আজকের এই ক্লাসটি অবয়ব একটু দীর্ঘ হতে পারে। আমি যে টপিকটি নিয়ে কথা বলবো, আমার ধারণা আমাদের অন্য ক্লাসের তুলনায় আজকের ক্লাসটি একটু দীর্ঘ হতে পারে। তো আশা করি ধৈর্যের সঙ্গে এই ক্লাসটি দেখবে এবং এই ক্লাসটি দেখলে আমাদের আজকের টপিক সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবে আমি আশা করি। তো ক্লাসটি উপস্থাপনায় আছি আমি ASM কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, বামনী ডিগ্রি কলেজ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। তো চলো আজকে আমরা আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে সংগঠন। এটা হচ্ছে ব্যবস্থাপনা সংগঠন। আজকে সংগঠন নিয়ে আলোচনা করার আগে দুটো প্রাসঙ্গিক শব্দ নিয়ে প্রথমে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা, তাহলে তোমার লেকচারটি বুঝতে সহজ হবে। একটি হচ্ছে সংগঠিতকরণ, যেটার ইংলিশ টার্মটা হচ্ছে অর্গানাইজিং, আর একটি হচ্ছে সংগঠন, ইংলিশ টার্মটা হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজিং এবং অর্গানাইজেশন দুটো কিন্তু তোমার ভিন্ন শব্দ। আমরা প্রথমে অর্গানাইজিং বা সংগঠিতকরণটা কি, এটা নিয়ে ব্যাপক আলোচনা আমরা অতীতের ক্লাসগুলোতে করেছি। যারা ক্লাসটা করেছো তারা অবশ্যই এটা জানার কথা। এই সংগঠিতকরণের সঙ্গে 6M এর একটা সম্পর্ক আছে। 6Mটা নিশ্চয় মনে থাকবার কথা। প্রত্যেকটা বিষয়ের নামের আদ্যক্ষর M দিয়ে এই 6Mটি তৈরি হয়েছে মূলত। প্রথমে আছে মানি, তারপরে আছে ম্যান, তারপরে আছে ম্যাটেরিয়ালস, তারপরে আছে মেথড, মেশিন অ্যান্ড মার্কেটিং। এই 6M অর্থাৎ ম্যান, মেশিন, মানি, মেথড, ম্যাটেরিয়ালস অ্যান্ড মার্কেট, এই 6টা উৎপাদনের যে উপকরণ, এগুলো কিন্তু এক জায়গায় থাকে না, এগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রয়েছে। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা উপাদানগুলোকে একসঙ্গে করে কিন্তু উৎপাদনের কাজটা চালিয়ে যেতে হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি অর্গানাইজিং আর বাংলাতে বলি সংগঠিতকরণ। তাহলে সংগঠিতকরণটা কি সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আরেকটা হচ্ছে সংগঠন, এটা হচ্ছে অর্গানাইজেশন। আমরা যেমন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কথা জানি, ওখানে কি হয়, ওখানে অনেকগুলো মানুষ একত্রিত হয়। পলিটিক্যাল অর্গানাইজেশনে অনেকগুলো মানুষ একত্রিত হয়, তাদের বিভিন্ন রকমের পদমর্যাদা থাকে। কেউ উঁচু পদে অবস্থান করেন, কেউ মধ্যম পদে অবস্থান করেন, কেউ নিম্ন পদে অবস্থান করেন, এবং তাদের পদ অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন দায়িত্বও আছে। কারো দায়িত্ব ব্যাপক, কারো দায়িত্ব কম, কারো দায়িত্ব মোটামুটি, এই ধরনের অনেক দায়িত্বও কিন্তু তাদের
পদ ভেদে থাকে। তো এই যে এই তোমার রাজনৈতিক সংগঠন এর কথা বললাম, এই ধরনের সমাজে আমাদের অনেক ধরনের সামাজিক সংগঠন থাকে, বিভিন্ন ধরনের ক্লাব থাকে, হ্যাঁ। তারপরে যেমন মসজিদ একটা সংগঠন, মন্দির একটা সংগঠন, ওখানে দেখো ওখানে কিন্তু এগুলোর পরিচালনার জন্য বিভিন্ন ব্যক্তি কাজ করে, হ্যাঁ। একটা ইন্ডাস্ট্রি কিন্তু একটা সংগঠন, একটা ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু একটা সংগঠন, কারণ ওখানে অনেক ধরনের লোক কাজ করে, মানুষটা কাজ করে। তাহলে দেখো অর্গানাইজিংয়ে বা সংগঠিতকরণের সঙ্গে 6টা উপাদান জড়িত: ম্যান, মেশিন, মানি, ম্যাটেরিয়ালস, মেথড অ্যান্ড মার্কেট। আর সংগঠনের সঙ্গে শুধুমাত্র একটি উপাদান জড়িত, যেটা হচ্ছে ম্যান বা মানুষ। রাজনৈতিক সংগঠনে মানুষ, ব্যবসা সংগঠনে মানুষ, যে কোনো ধরনের সংগঠনে এখানে শুধুমাত্র মানুষকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এই মানুষগুলোকে তার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা এগুলোর উপর ভিত্তি করে তাকে বিভিন্ন পদে পদায়ন করে তাকে প্রয়োজনীয় দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা এগুলো দেওয়া, জবাবদিহিতা ইত্যাদি অনুযায়ী তাকে তার যোগ্যতা মতো সেট আপ করা। এই সেট আপটাই হচ্ছে মানুষকে, এই সেট আপ করাটাই হচ্ছে মূলত সংগঠন বা অর্গানাইজেশন। আমরা আলোচনা করব আমাদের ব্যবস্থাপনা সংগঠনের আলোকে। ব্যবস্থাপকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ব্যবস্থাপক প্রথম যে কাজটি করেন সেটি হচ্ছে প্ল্যানিং, দ্বিতীয় যে কাজটি করেন সেটি হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন। এখন আমরা বোঝার চেষ্টা করব সংগঠনটা মূলত কী জিনিস। একটি প্রতিষ্ঠানে, আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের কথাই দিয়ে আমরা আলোচনাটা করব, যেহেতু আমরা ব্যবসা বাণিজ্যের, ব্যবসা শিক্ষা বিভাগের বা শাখার শিক্ষার্থী, তো আমরা ব্যবসায়ের উদাহরণ দিলেই আমাদের জন্য সহজ হবে। যেমন আমরা একটা ব্যবসা সংগঠনের উদাহরণ দিয়ে যদি বলি, যেমন যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে একটি ব্যবসা সংগঠন। এই যৌথ মূলধনী একটি কোম্পানিতে অনেক ধরনের মানুষ আছে, শেয়ার হোল্ডার আছে, অন্যান্য বিভিন্ন পদে অনেক মানুষ কাজ করে, শ্রমিকরা কাজ করে, সুপারভাইজাররা কাজ করে, ফোরম্যানরা কাজ করে, বিভিন্ন বিভাগের ব্যবস্থাপকগণ কাজ করে, এটা তোমরা শুনে থাকবে। কিন্তু এখন দেখো, মানে যার যার যোগ্যতা অনুযায়ী তাদের কিন্তু একটা অবস্থান আছে। সবার শীর্ষে কেউ থাকে, তাদের আন্ডারে কেউ থাকে, আবার তাদের আন্ডারে কেউ কেউ থাকে, আবার তাদের আন্ডারে থাকে। এইভাবে শ্রমিকরা কারো না কারো আন্ডারে কাজ করে। এই যে মানুষগুলো, এই মানুষগুলোর কিন্তু যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষা এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য পরিলক্ষিত হয়। একজন শ্রমিক কিন্তু অনেক উচ্চশিক্ষিত থাকে না সাধারণত, হ্যাঁ। আবার একজন ম্যানেজিং ডিরেক্টর কিন্তু অশিক্ষিত থাকে না সাধারণত। বাট একজন ধরো মহাব্যবস্থাপক, তিনি কিন্তু অনেক শিক্ষিত থাকেন, হ্যাঁ। কেউ কারিগরি জ্ঞান সম্পন্ন থাকেন, হ্যাঁ। কেউ আইনগত জ্ঞান সম্পন্ন থাকেন, কেউ অন্যান্য আরও আনুষঙ্গিক প্রাসঙ্গিক জ্ঞান সমৃদ্ধ থাকেন। তো এই যে এগুলোর উপর ভিত্তি করেই মূলত ব্যক্তিকে তার অবস্থান অনুযায়ী তাকে একটা পদে অধিষ্ঠিত করতে হয়। এই জন্য এই যে কাউকে বলি আমরা বোর্ড অফ ডিরেক্টরস বা পরিচালনা পর্ষদের ডিরেক্টর বলি আমরা, কাউকে বলি আমরা এমডি বা ম্যানেজিং ডিরেক্টর, কাউকে বলি আমরা মহাব্যবস্থাপক বা জেনারেল ম্যানেজার, আমরা কাউকে বলি প্রোডাকশন ম্যানেজার, আমরা কাউকে বলি পারচেজ ম্যানেজার, আমরা কাউকে বলি সেলস ম্যানেজার, কাউকে বলি মার্কেটিং ম্যানেজার, কাউকে বলি অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজার, কাউকে বলি অ্যাকাউন্টস ম্যানেজার, কাউকে বলি হিউম্যান রিসোর্স ম্যানেজার, কাউকে বলি ফোরম্যান, কাউকে বলি সুপারভাইজার, কাউকে বলি শ্রমিক। এই যে প্রত্যেককে তার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষা এগুলো অনুযায়ী সেট আপ করে তাকে দায়িত্ব দেওয়া, এটাই হচ্ছে মূলত
এটাই হচ্ছে মূলত সংগঠন। আর এটাকে যেভাবে সেট আপ করা, একটা মানে একটা ইয়ের মধ্যে, ফ্রেমের মধ্যে তাদেরকে রেখে তাদের অবস্থানগুলো যেখানে দেখানো হয়, আমরা যেটা দেখলে আমরা প্রত্যেকের অবস্থানটা বুঝতে পারি, এই ধরনের এটাকে বলা হয় সংগঠন কাঠামো। তো এই যে সংগঠন এবং সংগঠন কাঠামো সম্পর্কে তোমরা নিশ্চয়ই একটা সাধারণ ধারণা লাভ করতে পেরেছ আশা করি। বইতে সংগঠন সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা আছে, আমি এখানে বলে সময় নষ্ট করব না। তোমরা বই থেকে দু একটি সংজ্ঞা শিখে নিবা, আর অফকোর্স একটি ইংলিশ সংজ্ঞা শিখে রাখতে হবে। প্রত্যেকটা টপিকের একটা ইংরেজি সংজ্ঞা শেখার জন্য চেষ্টা করবে। এতে করে তোমার ইংলিশের স্কিলটাও ডেভেলপ করবে, অন্যদিকে তুমি একজন ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট হিসাবে প্রত্যেকটি বিষয় সম্পর্কে তোমার একটা যেটাকে আমরা বেসিক নলেজ বলতে পারি এটা থাকবে। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো যে সংগঠিতকরণ বা অর্গানাইজিং কাজ করে 6M নিয়ে, যেটার মধ্যে কিন্তু মানবীয় উপাদানও আছে। আর ব্যবস্থাপনার সংগঠন যেটা অনলি অর্গানাইজেশন, সেটা শুধুমাত্র মানবীয় উপাদান নিয়ে কাজ করে। এই মানবীয় উপাদানগুলোকে তাদের সেট আপ করা, এটাই হচ্ছে মূলত ব্যবসায় সংগঠন বা ব্যবস্থাপনা সংগঠন। এটাকে বলা হয় ব্যবস্থাপনা সংগঠন। এই কাজটি ব্যবস্থাপকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ। ব্যবস্থাপনা, এই যে যৌথ মূলধনী কোম্পানির কথা বললাম, যৌথ মূলধনী কোম্পানিতে অনেক মানুষ কাজ করে। এখন এই মানুষগুলোকে পরিচালনা করার জন্য, অর্থাৎ ব্যবস্থাপনা করার জন্য, এটা কিন্তু একটা সংগঠনের প্রয়োজন হয়। এখন এই মানুষগুলো একটা প্রতিষ্ঠানের ধরো 200 মানুষ আছে বা 500 মানুষ আছে, বহু প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে লাখো লাখো কর্মকর্তা কর্মচারী আছে। এগুলোকে তো যদি তাকে কোনো পদ দেওয়া না হয়, তাকে যদি সুনির্দিষ্ট কোনো দায়িত্ব দেওয়া না হয়, তাহলে কিন্তু কে কি কাজ করবে, কে কি পরিচয় দেবে, কে কার কাছে জবাবদিহি করবে, কে কার কাছ থেকে জবাবদিহিতা আদায় করবে, কার বেতন কত হবে, কার পদমর্যাদা কি হবে, কে কার সমপর্যায়ের হবে, কে কার ঊর্ধ্বতন হবে, কে কার অধস্তন হবে, এই জিনিসগুলো কিন্তু বোঝা যাবে না। সুতরাং একটা সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনা করার জন্য মানবীয় উপাদানগুলোকে, এদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষা ইত্যাদি অনুযায়ী তাকে বিভিন্ন পদে পদায়ন করে, তাকে বিভিন্ন দায়িত্ব প্রদান করে যেই কাঠামো তৈরি করা হয়, এটাই মূলত হচ্ছে ব্যবস্থাপনা সংগঠন। অর্থাৎ মানবীয় উপাদানগুলোকে সুচারুরূপে পরিচালনা করার জন্য এটাকে সেট আপ করে নেওয়াটাই হচ্ছে ব্যবস্থাপনা সংগঠন। একেবারে সংক্ষিপ্ত কথা হচ্ছে এটা। আশা করি ব্যবস্থাপনা সংগঠন সম্পর্কে বুঝতে পেরেছ। এটা ব্যবস্থাপকের একটা অন্যতম প্রধান কাজ। এখন এই ব্যবস্থাপনা সংগঠনটা কত রকমের হতে পারে? এই ব্যবস্থাপনা সংগঠন কয়েক রকম হতে পারে। কোনো প্রতিষ্ঠান আছে ছোট, কোনো প্রতিষ্ঠান আছে বড়, কোনো প্রতিষ্ঠান আছে মাঝারি, কোনো প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম হয়, কোনো প্রতিষ্ঠান উৎপাদন করে না, এটা শুধু ইম্পোর্ট করে এবং মার্কেটিং করে। কোনো প্রতিষ্ঠান আছে উৎপাদনও করে না, ইম্পোর্টও করে না, ইম্পোর্টার বা উৎপাদকের কাছ থেকে পণ্য কিনে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন করে। কোনো প্রতিষ্ঠান আছে ছোট আকারের, এক মালিকানা অংশীদারি ব্যবসায়। তো এক একটা প্রতিষ্ঠানের আয়তন, এক একটা প্রতিষ্ঠানের কার্যক্রম ইত্যাদি ভেদে সংগঠনও কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। তো আমাদের এখনকার আলোচনা হচ্ছে সংগঠনের প্রকারভেদ, কত ধরনের আমরা সংগঠন দেখতে পারি। তো সংগঠন সাধারণত 5 প্রকারের আমরা সংগঠন দেখতে পারি। আমাদের যে ব্যবসা জগতে বা ব্যবস্থাপনার জগতে আমরা 5 টাইপস অফ অর্গানাইজেশন আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথম
অর্গানাইজেশনটা হচ্ছে সরল রৈখিক সংগঠন, যেটা ইংলিশে বলা হয় লাইন অর্গানাইজেশন। দ্বিতীয়ত হচ্ছে সরল রৈখিক ও উপদেষ্টা সংগঠন, এটার ইংলিশ টার্মটা হচ্ছে লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। থার্ড ওয়ান হচ্ছে কার্যভিত্তিক সংগঠন, যেটার ইংলিশ টার্মটা হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশন। ফোর্থ ওয়ান হচ্ছে কমিটি সংগঠন, যেটার ইংলিশ টার্মটা হচ্ছে কমিটি অর্গানাইজেশন। অ্যান্ড লাস্টলি হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন, এটার ইংলিশ টার্মটাও ম্যাট্রিক্স সংগঠন, ম্যাট্রিক্স অর্গানাইজেশন। এই 5 ধরনের তোমার অর্গানাইজেশন আমরা আমাদের ব্যবসা জগতে বা ব্যবস্থাপনার জগতে আমরা দেখতে পাই। তো আশা করি এই 5 ধরনের ব্যবস্থাপনা, 5টা প্রকার তোমরা মনে রাখতে পারবে। অবশ্যই এগুলো একটু মুখস্থ করতে হবে, তবে এটার ভিতরে যে আলোচনা ওগুলো মুখস্থ করার দরকার নেই, ওগুলো শুধু বুঝলেই হবে তোমার। সুতরাং কেয়ারফুলি লেকচারটা যদি ফলো করো তাহলে কিন্তু এই সংগঠনের সম্পর্কে বিস্তারিত তুমি মোটামুটি একটা ধারণা কিন্তু পরিষ্কার লাভ করতে পারবে, যেটা তোমার আর বই পড়ে বুঝবার দরকার হবে না, তুমি শুধু মনোযোগ দিয়ে লেকচারটা ফলো করলে হয়ে যাবে। তো চলো আমরা এক এক করে আমরা এই সংগঠনগুলো সম্পর্কে আলোচনা করি। প্রথমে আছে সরল রৈখিক সংগঠন। এটার সাধারণ সংজ্ঞাটা হচ্ছে এরকম, যেই সংগঠনের কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে নেমে আসে এবং দায়িত্ব রেখা নিচ থেকে উপরের দিকে ধাবিত হয়। অর্থাৎ সরল রেখা আকারে যে সংগঠন কাঠামো তৈরি করা হয় সেই সংগঠনকে বলা হয় সরল রৈখিক সংগঠন। সরল রৈখিক সংগঠনটা বোঝানোর জন্য তোমাদেরকে বোর্ড একটা স্ট্রাকচার দেখাচ্ছি, একটা অর্গানোগ্রাম দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সর্ব উপরে আছে বোর্ড অফ ডিরেক্টরস বা পরিচালনা পরিষদ, ঠিক তার একটু পরের ধাপে আছে ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর, তার আরেকটু পরের ধাপে আছে জেনারেল ম্যানেজার বা মহাব্যবস্থাপক। এই মহাব্যবস্থাপকের অধীনে দেখো আরেকটি সরল রেখায় কয়েকজন ব্যবস্থাপক আছেন, যেমন মানব সম্পদ ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক। মানব সম্পদ ব্যবস্থাপকের ইংরেজি হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার, ক্রয় ব্যবস্থাপক বা পারচেজ ম্যানেজার। তারপর আছে তোমার বিক্রয় ব্যবস্থাপক বা সেলস ম্যানেজার। তারপর আছে উৎপাদন ব্যবস্থাপক বা প্রোডাকশন ম্যানেজার। তারপরে আছে বিজ্ঞাপন ব্যবস্থাপক বা অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজার। তারপর আছে বিপণন ব্যবস্থাপক বা মার্কেটিং ম্যানেজার। তারপর আছে হিসাব ব্যবস্থাপক বা অ্যাকাউন্টস ম্যানেজার। এই ধরনের দেখো একই সরল রেখা কিন্তু তাদের অবস্থান। আবার দেখো প্রোডাকশন ম্যানেজারের অধীন নিচের দিকে সরাসরি সরল রেখা আকারে আছে সুপারভাইজার। 2 জন সুপারভাইজার দেখা যাচ্ছে, অনেক সুপারভাইজারও থাকতে পারেন। এই 2 জন সুপারভাইজার সরল রেখা আকারে নিচের দিকে আছে এবং তারা পাশাপাশি 2 জন আছে একই সরল রেখায়। আবার সুপারভাইজারদের অধীনে দেখো 2 জন করে ফোরম্যান আছে। এই ফোরম্যানদের অধীনে কয়েকজন করে শ্রমিক আছে। তাহলে এই সংগঠন কাঠামোটা একবার উপর থেকে নিচের দিকে সরল রেখা আকারে আস্তে আস্তে সরল রেখা আকারে কিন্তু নিচের দিকে নেমে এসছে। তাহলে উপরের মানুষগুলো নিচের মানুষগুলোর উপর পর্যায়ক্রমে কিন্তু কর্তৃত্ব করেন এবং নিচের মানুষগুলো পর্যায়ক্রমে উপরের দিকে দায়িত্ব পালন করেন। হ্যাঁ, তার মানে কর্তৃত্ব উপর থেকে নিচের দিকে আসে, দায়িত্ব নিচ থেকে উপর দিকে পালিত হয়। এই ধরনের সংগঠনকে বলা হয় সরল রৈখিক সংগঠন। এটা সামরিক সংগঠনের সঙ্গে এটাকে তুলনা করা হয়। এরপরে দ্বিতীয় আমাদের যে সংগঠন আছে সেটা হচ্ছে সরল রৈখিক ও উপদেষ্টা সংগঠন। সরল রৈখিক ও উপদেষ্টা সংগঠনের ইংলিশ হচ্ছে লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। এখানে পার্থক্য হলো শুধু সরল রৈখিক সংগঠনের বিভিন্ন পর্যায়ে
প্রয়োজনে বিশেষজ্ঞ কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়াকেই বলা হয় সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। যেমন আমরা একটু আগে যে স্ট্রাকচারটা দেখালাম, এটা হচ্ছে আমাদের একটা জয়েন্ট স্টক কোম্পানির স্ট্রাকচার, অর্গানোগ্রাম। এই জয়েন্ট স্টক কোম্পানির এই অর্গানোগ্রামে দেখো, বোর্ড অফ ডিরেক্টরসের পরে ম্যানেজিং ডিরেক্টর, এই পর্যায়ে ইচ্ছা করলে একজন কোম্পানির সেক্রেটারি নিয়োগ দেওয়া যায়, কোম্পানির সেক্রেটারি নিয়োগ দেওয়া যায়। আবার ইচ্ছা করলে একজন আইন পরামর্শক নিয়োগ দেওয়া যায়, অর্থাৎ ল অ্যাডভাইজার, নিয়োগ দেওয়া যায়, ল অ্যাডভাইজার। তাহলে এই যে একটা হলো সরলরৈখিক সংগঠন, আর এখানে বিভিন্ন পর্যায়ে আরও কিছু এক্সপার্ট বা বিশেষজ্ঞ মানুষ নিয়োগ দেওয়াতে এটা হয়ে গেছে সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। কোম্পানির সচিব একজন উপদেষ্টা, আবার ল অ্যাডভাইজার তিনিও কিন্তু একজন উপদেষ্টা বা আইন উপদেষ্টা। তাইলে এইটাকে বলা হয় মূলত সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন। এটা নিচের দিকেও কিন্তু আরও এটা বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় বিশেষজ্ঞ উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে। এরপরে থার্ড হচ্ছে আমাদের কার্যভিত্তিক সংগঠন বা ফাংশনাল অর্গানাইজেশন। আমি এটাকে সংক্ষেপে বলি। তোমার কার্যভিত্তিক সংগঠনটা হচ্ছে মূলত প্রতিষ্ঠানের একটি সংগঠনের কাজকে বিভিন্ন ভাগে করে ওই কাজ অনুযায়ী যদি সংগঠন কাঠামো তৈরি করা হয়, এটাকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। যেমন এখানে আমরা যদি এখানে একটা কারখানা দেখাই, শুধু একটা কারখানার অভ্যন্তরে আমরা যদি একটা অর্গানোগ্রাম দেখাই, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তোমার একটা কারখানার প্রধানকে, কারখানার প্রধান হচ্ছে কারখানা ব্যবস্থাপক বা ফ্যাক্টরি ম্যানেজার। এই ফ্যাক্টরি ম্যানেজারের অধীনে একজন ধরো সুপারভাইজার থাকে, একাধিকও থাকতে পারে, একজন বা একাধিক সুপারভাইজার থাকতে পারে। এখন এই কারখানার কিন্তু কিছু কিছু কাজ আছে, যেটা এই কাজগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে আলাদা আলাদা। তাহলে কাজগুলো আলাদা আলাদা। কি ধরনের কাজ আছে? একটা হচ্ছে তোমার এটার জন্য যে ব্যয়, কারখানা উৎপাদনের জন্য ব্যয় হতে পারে, ব্যয় কিন্তু এক ধরনের কাজ। সার্বিকভাবে উৎপাদনই হবে, ব্যয় এক ধরনের কাজ। তারপরে তোমার ব্যয়, সময় আছে, মানে কারখানাতে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কাজ চলবে, বা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কারা কাজ করবে, এই সময় নিয়ে কিন্তু কাজ করতে হয়। কারখানার শৃঙ্খলা নিয়ে কাজ করতে হয়, কারখানা বিভিন্ন ধরনের নির্দেশনা নিয়ে কাজ করতে হয়, নোটিশ করতে হয় বিভিন্ন রকমের। তারপরে নিয়ম কানুন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হয়। তাহলে এগুলো হচ্ছে আলাদা আলাদা কাজ। এই যে সময়, ব্যয়, এগুলো হচ্ছে কাজ। তারপরে তোমার শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে একটা কাজ। তারপরে তোমার নির্দেশ দেওয়া, এটা হচ্ছে একটা কাজ। তারপরে নিয়মকে নিয়ন্ত্রণ করা, নিয়ম অনুযায়ী সব কিছু চলছে কিনা এগুলাকে নিয়ন্ত্রণ করা, দেখাশোনা করা, এটাও কিন্তু এক ধরনের কাজ। তাহলে এই কাজগুলো কারা করে থাকে? যেমন সময় এবং ব্যয়, এটা নির্ধারণ করার জন্য সময় এবং ব্যয় ক্লার্ক নামে একজন কর্মকর্তা থাকতে পারেন। নির্দেশ দানের জন্য একজন নির্দেশ দাতা কর্মকর্তা থাকতে পারেন, বা নির্দেশপত্র প্রণেতা এরকম থাকতে পারেন। তারপরে তোমার কাজের শৃঙ্খলা রক্ষার জন্য কার্য শৃঙ্খলা বা রুট ক্লার্ক একজন থাকতে পারেন। তারপরে কারখানার নিয়ম নিয়ন্ত্রক একজন থাকতে পারেন। এদের অধীনে আবার ধরো যারা কাজ করে অনেকের সদ্দা থাকতে পারে, যাকে আমরা দলনেতা বলি। তাহলে ওই দলকর্তা। তারপরে সবকিছু ঠিকঠাক মতো টাইম অনুযায়ী চলছে কিনা, বা কাজের গতি ঠিক আছে কিনা, কোথাও কাজের গতি আবার কোনো স্লথ হয়ে যাচ্ছে কিনা, কমে যাচ্ছে কিনা, কাজের গতি সবসময় একটা স্ট্যান্ডার্ডে আছে কিনা, এগুলো দেখাশোনা করা, এটার দায়িত্ব হচ্ছে গতিকর্তার কাজ। মেশিনগুলো ঠিকঠাক মতো চলছে কিনা, অথবা মেশিনের কোথাও প্রবলেম হলে মেশিনগুলো দ্রুত রিপেয়ার করে এটাকে সমাধান করা, এটা হচ্ছে মেরামত কর্তার কাজ। সার্বিক কাজকে তদারকি করা, এটার জন্য ইন্সপেক্টর বা পরিদর্শক আছেন। আর সর্বনিচে শ্রমিকরা কাজ করে। তাহলে এখন দেখো
এই অনুযায়ী যদি আমরা দেখি, একেবারে এই সুপারভাইজার থেকে, কারখানা ব্যবস্থাপক তো আসেনি, সুপারভাইজার থেকে নিচের দিকে একেবারে যারা আছেন এই তোমার বিভিন্ন কর্মকর্তারা, প্রত্যেকে কিন্তু শ্রমিকদেরকে এই প্রত্যেকটা কাজের জন্য সরাসরি নিয়ন্ত্রণ করতেছেন, যেটা আমাদের সরলরৈখিক সংগঠনে ছিল না। সরলরৈখিক সংগঠনে ছিল যে যার যার অধীন কর্মীরা বা শুধু তার কাছে জবাবদিহি করতে হতো। এখানে একজন শ্রমিক কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু জবাবদিহি করতে হচ্ছে। হ্যাঁ, সময় নিয়ে সময়ও ব্যয় ক্লার্কের কাছে করতে হচ্ছে। তারপরে তোমার এই নোটিশের সম্পর্কে নোটিশ প্রণেতার কাছে করতে হচ্ছে। তারপরে তোমার সময়ের ব্যাপারে সময় নিয়ন্ত্রকের কাছে, নিয়মের জন্য নিয়ম নিয়ন্ত্রকের কাছে জবাবদিহি করতে হচ্ছে। তারপরে তোমার এই দলীয় কাজের জন্য দলনেতার কাছে জবাবদিহি করতে হচ্ছে। তারপরে তোমার মেশিনারিজ কোনো প্রবলেম হলে সেটা মেরামতকর্তার কাছে জবাবদিহি করতে হচ্ছে। এইভাবে প্রত্যেক শ্রমিক কিন্তু তার উপরস্থ প্রত্যেকের কাছে কিন্তু জবাবদিহি করতে হচ্ছে, এবং সবাই একজন শ্রমিককে সকল ধরনের কর্মকর্তা কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ করছে। এই ধরনের কাজের উপর ভিত্তি করে, কার্য বিভাজন করে কোনো সংগঠন কাঠামো তৈরি করা হলে ওইটাকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। আচ্ছা, এরপরে আছে তোমার 4 নম্বর আছে কমিটি সংগঠন। কমিটি হলো কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে ওই কাজটি সমাধান করার জন্য যদি তাদেরকে নিয়ে কোনো একটি কমিটি গঠন করে দেওয়া হয় এবং কাজটি শেষ হয়ে গেলে কমিটির কার্যকারিতাও শেষ হয়ে যায়, এই ধরনের কমিটিকে বলা হয় কমিটির সংগঠন। ফর এক্সাম্পল, কারখানায় কয়েকজন শ্রমিকের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হলো, কোনো একটা সমস্যা তৈরি হলো। এখন এই সমস্যার সমাধানের জন্য কারখানা ব্যবস্থাপক 2 জন বা 3 জন বা 5 জনকে নিয়ে একটা কমিটি করে দিল যে আপনারা বিষয়টা দেখেন, তদন্ত করে তারপর এটা কি করতে হবে এটা রিপোর্ট করেন। এই ধরনের সংগঠনকে বলা হয় কমিটি সংগঠন। আর 5 নম্বর হচ্ছে ম্যাট্রিক সংগঠন। ম্যাট্রিক সংগঠন হচ্ছে একেবারে আধুনিক সংগঠন, বৈজ্ঞানিক সংগঠন, খুব বৃহৎ আয়তন প্রতিষ্ঠানে যেখানে অনেক ধরনের কাজ থাকে। সে কাজ তোমার অনেক একই প্রতিষ্ঠানে নানা ধরনের পণ্য উৎপাদন হয়। যেমন ধরো একটা প্রতিষ্ঠান কনজিউমার গুডসও উৎপাদন করে, আবার ইলেকট্রনিক্স গুডসও উৎপাদন করে। কনজিউমার গুডস বলতে আমরা যেসব পণ্য আমরা দৈনন্দিন জীবনে আমরা ইউজ করে থাকি, যেমন ধরো বিভিন্ন খাদ্যপণ্য, আমরা প্যাকেটজাত যে খাদ্যপণ্য দেখি না, হ্যাঁ, তো এটাও উৎপাদন করে। আবার ধরো ইলেকট্রনিক্স গুডস উৎপাদন করে, যেমন ফ্রিজ, এয়ার কন্ডিশন, টিভি, তারপর তোমার এই ধরনের অনেক কিছু তারা উৎপাদন করে থাকে। তো এটা হচ্ছে দ্রব্য। আর এই উৎপাদনের কাজ বা বন্টনের কাজ, এইগুলো হচ্ছে আলাদা আলাদা কাজ। এই দ্রব্যভিত্তিক এবং কার্যভিত্তিক উভয়ের সমন্বয়ে যে জটিল ধরনের সংগঠন কাঠামো তৈরি করা হয়, বিশেষ করে বৃহৎ আয়তন অর্গানাইজেশনে এই ধরনের ম্যাট্রিক সংগঠন করতে হয় কাজের সুবিধার জন্য। কারণ এখানে দ্রব্যও বেশি, কাজের ধরনও বেশি। এই জন্য কাজ এবং দ্রব্য উভয়ের ভিত্তিতে যে সংগঠন কাঠামো তৈরি করা হয় সেটাকে বলা হয় ম্যাট্রিক্স অর্গানাইজেশন বা ম্যাট্রিক সংগঠন। এটি হচ্ছে আধুনিক সংগঠন এবং এটি বিজ্ঞানসম্মত সংগঠন। তবে এগুলো সাধারণত বৃহদায়তন পরিসরে বা প্রতিষ্ঠানে এই ধরনের সংগঠন দেখা যায়। তো আশা করি আজকের এই আলোচনা থেকে সংগঠন কি, সংগঠন কাঠামো কি এবং সংগঠনের প্রকারভেদগুলি কি কি এবং কোন সংগঠন কি ধরনের, এই বিষয়গুলো তোমরা একটা সাধারণ ধারণা লাভ করতে পেরেছ। তো আজকে আর এই ক্লাসটি দীর্ঘায়িত করব না। আমাদের নর্মাল ক্লাসের তুলনায় এমনি ক্লাসটির পরিধি নিশ্চয়ই এতক্ষণে বেশি হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই সংগঠনগুলোর কিছু সুবিধা অসুবিধা আছে, এগুলো খুবই সহজ, এগুলো বইতে তুমি পড়লেই পারবে। কোন সংগঠনে কী ধরনের সুবিধা আছে, কী ধরনের অসুবিধা আছে, এগুলো অ্যাট এ গ্ল্যান্স পড়ে নেবে। এটি রইল বাড়ির কাজ। তো ঠিক আছে, আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।